95 কিলোমিটার রাস্তা 1.5 ঘন্টায়, তাও আবার লোকাল ট্রেনে। শুনতে অবিশ্বাস্য হলেও এমনই একটা ট্রেন চলে হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত। এক বৃষ্টিস্নাত বিকেলে এই ট্রেনটায় সবারই হয়েছিলাম আমি। সহযাত্রী দাদাদের সঙ্গে আড্ডা, সাথে ঝড় বৃষ্টির ঝাপটা। এই ভ্রমণের গল্পকে আমি 10-এ 10 দিতেই পারি। গুড ইভিনিং, আমি চলে এসেছি আজ হাওড়া রেলওয়ে স্টেশনের। আমরা যে ট্রেনটায় ভ্রমণ করছি সেটা শুধু ইস্টার্ন জোনের ফাস্টেস্ট ইএমইউ ট্রেন না, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাস্ট ইএমইউ ট্রেন। আমরা চেপে পড়লাম ট্রেনে, আর উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ স্ট্যাগারিং 64 কিলোমিটার পার আওয়ার। আজকে আমরা যে ট্রেনটায় ভ্রমণ করছি সেটা হচ্ছে 36835 হাওড়া বর্ধমান ফাটাফাটি হাওড়া বর্ধমান সুপার লোকাল, যেটা কিনা প্রত্যেক দিন বিকেল 5:27 হাওড়া জংশন থেকে ছেড়ে 95 কিলোমিটার ট্রাভেল করে আমাদের বর্ধমান পৌঁছে দেবে 6:55। আমাদের জার্নিতে আসবে 6টা হল্ট। ঘড়িতে বেজে গেছে 5:27, আর ঠিক নির্দিষ্ট সময়ের ছাড়লো আমাদের হাওড়া বর্ধমান গ্যালোপিং লোকাল, বা ভালোবেসে যাকে আমরা বলি হাওড়া বর্ধমান সুপার লোকাল। কোচের একবার অবস্থাটা দেখাই। মোটামুটি শনিবারের বিকেল, শনিবারের বৃষ্টিস্নাত বিকেল, বৃষ্টি হয়নি, মেঘাচ্ছন্ন বিকেল, সবাই বাড়ি ফিরছে। আর ভিড় তো অবশ্যই হবে যখন কিনা এই ট্রেনটা মাত্র 1.5 ঘন্টার মধ্যে হাওড়া বর্ধমান পৌঁছে দিচ্ছে। যাই হোক, এই বৃষ্টির বিকেলে, জানি না বৃষ্টি হবে কিনা, মন তো বলছে বৃষ্টির গ্যালোপিং সুপার লোকালে জার্নি করতে কেমন লাগবে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। পাশ দিয়ে যে ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে আমার অন্যতম প্রিয় হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস। রেল লাইন দিয়ে হাঁটা কিন্তু বিপজ্জনক। বালি থেকেই বেসিক্যালি মেইন লাইন আর কর্ড লাইনটা ভাগ হয়। আকাশের যা অবস্থা এখন, দু টাইপের মানুষের ভালো লাগবে। এক হচ্ছে প্রেমিক প্রেমিকা, আরেক হচ্ছে যারা ভ্রমণ ভালোবাসে, বাস বা ট্রেন ভ্রমণ। আমি তো দু ক্যাটাগরিতেই পড়ি। একটু পরে আমরা দেখতে পেলাম ডানকুনি গুরুদ্বারা। প্রকৃতির নেশায় মত্ত হয়ে কখন যে ডানকুনি জংশনে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। আমরা চলে এলাম আমাদের জার্নির ফার্স্ট হল্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হল্ট ডানকুনি জাংশন। দেখে নাও ভিড়টা কেমন হলো। ডানকুনিকে জংশন বলি কারণ এখানে 3টে লাইন এসে মিশছে, একটা হাওড়ার লাইন, একটা শিয়ালদার লাইন এবং একটা আন্দুলের লাইন। এবং ডানকুনির নামকরণটা করা হয়েছে ধানকুনি, ধানের স্তূপ। একটা কথিত আছে যে এখানে একটা ধানকুনি বলে একটা দেবীরও পুজো করা হয়। আর ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত তৈরি হচ্ছে ইস্টার্ন রেলওয়েজের ডেডিকেটেড ফ্রেট করিডোর, সেখানে কিনা হাই স্পিড মালগাড়ি চলবে। ডানকুনি স্টেশন করে হচ্ছে ডিকেই। আর আমরা এখনো পর্যন্ত এই মেঘাচ্ছন্ন বিকেলের 14.7 কিলোমিটার এলাম। একটা অদ্ভুত ব্যাপার, ট্রেনে যাচ্ছিলাম তো আমারই এক মেসোর সাথে দেখা হয়ে গেছে, ডানকুনিতেই বাড়ি। সেই মেসোর সাথে কল্যাণীর এক বিয়ে বাড়িতে দেখা হয়েছিল। যাই হোক, ডানকুনির পর আমাদের নেক্সট স্টেশন জনাই রোড বা জনাই। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় হল্ট 20.3 কিলোমিটার যাওয়ার পর জনাই রোড স্টেশনে, যেটা স্টেশন কোড হচ্ছে JOX। এবং জনাই রোড বিখ্যাত হচ্ছে মনোহরা সন্দেশ এবং কালীবাবুর রাজবাড়ির জন্য।
জনাই রোড পেরিয়ে আমরা প্রথম বৃষ্টির দেখা পেলাম। পুরো ঝাড় ঝাড় বৃষ্টি আসছে আর জার্নি করতে আলাদাই লাগছে। জানলা পাইনি তো কি হয়েছে, দরজার ধারে তো আছি। মানে গ্রাম বাংলার সৌন্দর্য আর যখন বৃষ্টি হয় আলাদাই। ওপর দিয়ে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে তারকেশ্বর লাইন। আর আমরা পৌঁছে গেলাম আরেকটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, কামারকুন্ডু জাংশন। এখানেও বেশ ভিড় আছে। তো আমরা পৌঁছে গেলাম 33 কিলোমিটার জার্নি কমপ্লিট করে কামারকুন্ডু জাংশনে। বেসিক্যালি এখানে জাংশন বলি কারণ ওপরের লাইনটা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে আর আমরা চলে যাচ্ছি বর্ধমানের দিকে। আর এই কামারকুন্ডুর কাছেই আছে সিঙ্গুর, যেটা কিনা সিঙ্গুর আন্দোলনের জন্য বিখ্যাত। জায়গার একদম অভাব, পুরো ভিড় হয়ে গেছে কামারকুন্ডুতে। যে স্টেশনটায় আসছি সেই স্টেশনের নাম নেওয়া মানা। হ্যাঁ, চলে এলাম বেলমুড়িতে এবং কথিত আছে যে এই স্টেশনের নাম করা নাকি নিষেধ, সেই জন্য অনেকে বলে মাঝের গ্রাম, কেননা বর্ধমান হাওড়ার ঠিক মাঝামাঝি এটা। তো 46.5 কিলোমিটার চলে আসার পর আমরা চলে এসেছি বেলমুড়িতে, কুসংস্কার পুরো। আর বেলমুড়িতে বিখ্যাত হচ্ছে বেলমুড়ি শান্তিধাম। এখানে এক হকার দম্পতি এই রেলওয়ে স্টেশনের ঠিক বাঁ দিকেই একটা আশ্রম তৈরি করে অনাথ শিশু বা সেই সব ফ্যামিলির বাচ্চাদের জন্য যাদের ব্রোকেন ফ্যামিলি হয়ে যায়। তো নিজেদের হকারি করার রোজগারে তারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এই আমাদের বাঁ দিকেই পড়বে এই হ্যাটস অফ টু দেম। হকার বলতে মনে পড়লো, আজকে আমাদের ট্রেনে কিন্তু কোনো হকার দাদা বা কোনো হকার দিদির দেখা পাওয়া যায়নি। আরেকটা কথা বলার আছে, আজকে হচ্ছে 11ই মে, লেবেল পারেগা ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে। বেসিক্যালি ফুড ফার্মার বলে একটা ইউটিউব চ্যানেল, উনি একটা মুভমেন্ট শুরু করেন এই যে সমস্ত প্যাকেজিং ফুড কোম্পানির বিরুদ্ধে, যারা কিনা খাবারের নামে সুগার বেচছে এবং আমাদের ভারতকে ডায়াবেটিক ক্যাপিটাল করে দিচ্ছে। তো অ্যাজ আ ডক্টর আমি এটাই বলবো যে এই মুভমেন্টে তোমরা ওই দাদার সাথে দাও এবং সবাই আমরা লেবেল পড়বো ফুড কোম্পানির, এবং আমরা সবাই ঘরের খাবার খাবো, ফাস্ট ফুড খাবো না, যাতে আমরা ডায়াবেটিক ক্যাপিটাল থেকে হেলথ ক্যাপিটাল বানাতে পারি ইন্ডিয়াকে। তোমার পায়ের কাছে নদী, খুলে রাখবে নীল ধনে খালি। জিন্স পরা ছেড়ে দিতে পারি সহজে নদী হতে পেলে। সাঁতার জানো তো তুমি ছেলে? ফল বা খাবার নিয়ে ওঠো, এই ট্রেনে কিন্তু হকারের আশা করো না। তোমরা ডেলি প্যাসেঞ্জার না এমনি উইকলি? হ্যাঁ, সপ্তাহে মানে দাদারাই বলবে মানে হকার ওঠে এখানে এই ট্রেনে? ওঠে, আজকে কেন ওঠেনি? সুপারে ওঠে না, খুব কম ওঠে। লোকালে ওঠে, সুপারে ওঠে না। তার মানে কি হকার দাদাদের এই ট্রেনে লাভ হয় না? জানি না সেটা হয় কিনা, বাট ডেফিনেটলি এই ট্রেনে কিন্তু ভিড় হয়। আবার যেটা দেখলাম অন্য কর্ড লাইনের তুলনায় এই কর্ড লাইনের ট্রেনে ভিড় হয়। হকার দাদারা যদি এই ভিডিওটা দেখো অবশ্যই উঠো, কারণ এই ট্রেনে তোমাদের দরকার বেশি আমাদের। গাছ লাগান, প্রাণ বাঁচান। আকাশ কালো করে রাত্রি এলো এবং আমরা পৌঁছে গেলাম গুড়াপে। এই 57.5 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট হল গুড়াপে। এটা স্টেশন কোড হচ্ছে GRAE এবং গুড়াপে বিখ্যাত হচ্ছে টেরাকোটা দ্বারা নির্মিত আটচলার নন্দদুলাল মন্দির। এরা গুড়াপ থেকে আমরা বাসে করে চলে যেতে পারি তারকেশ্বর।
হকার দাদা সবার ক্ষুধা নিবারণের জন্য একেবারে দেবদূত হয়ে এসে গেছে। ওই তো আরেকজনের দেখা পেয়েছি, দুজন। দাদা কত করে? 5 কোনটা 10 কোনটা বলে দাও। এটা 10, একটা 10 টাকা দিয়ে দিয়ে দাও। দিচ্ছি। বেশ খিদে পেয়েছিল, ব্রেকফাস্ট করে এসেছিলাম বাড়ি থেকে। ইভিনিংয়ে স্ন্যাক্সের সময় ব্রেকফাস্ট করে এসেছি বাড়ি থেকে, তাই নিয়ে নিলাম এইটা মিষ্টি বাদাম। এখানে সিট না পেয়ে বেশ কিছু ভাই দরজার ধারে বসেও এই জার্নি এনজয় করছে। এবং ভাই ঝড় বৃষ্টির রাতে এইরকম সুপার লোকালে ভ্রমণ করা আলাদাই অভিজ্ঞতা। একটা প্রচণ্ড বিদ্যুতের ঝলকানির সাথে আমাদের ট্রেন ঢুকে পড়লো মশাগ্রাম রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণের জন্য বোধহয় প্ল্যাটফর্মের প্যাসেঞ্জাররাও ভয় পেয়ে গেছিল। ঝড় বৃষ্টির রাতে 72 কিলোমিটার চলে আসার পর আমরা চলে এসেছি মশাগ্রাম জংশনে। বেসিক্যালি মশাগ্রামকে আমরা জংশন বলি কারণ এখান থেকে একটা লাইন তো যাচ্ছে বর্ধমানের দিকে, আরেকটা লাইন বাঁকুড়ার দিকে। এবং তাছাড়াও মশাগ্রামে বিখ্যাত হচ্ছে ধর্মরাজ ঠাকুরের গাজন উৎসব। এবং প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার অর্থাৎ কিনা 3 দিন পরই এখানে মা রক্ষাকালীর পুজো করা হয়। মশাগ্রামের 9টা শিব মন্দির বিখ্যাত। আমাদের মশাগ্রাম ঢোকার কথা ছিল 6টা বেজে 27 মিনিটে, ঢুকেছে 6টা বেজে 37 মিনিট, অর্থাৎ কিনা 10 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। আর এই ধর্ম ঠাকুর হচ্ছেন মৃত্যু এবং ন্যায়ের দেবতা। আর প্রচণ্ড বৃষ্টির ছাট আসছে, তো সবাই তড়িঘড়ি ট্রেনের দরজা বন্ধ করে দিয়েছে। এবার ট্রেন এটা একটা ঘর হয়ে গেছে মনে হচ্ছে যেন। আর এই ওপর থেকে জলের লিক হচ্ছে, তো বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনে যখন জলের লিক হয় লোকাল ট্রেনে হতেই পারে, কি করা যাবে। এই জিনিসটা ইন্ডিয়ান রেলওয়েজের খারাপ। ঠিক শক্তিগড়ের আগে ট্রেন দাঁড়িয়ে গেছে আর আমরা অলরেডি নির্ধারিত সময়ে পেরিয়ে গেছি। দেখা যাক ট্রেন কত লেট করে। তবে এইরকম একটা ঝড় বৃষ্টির রাতে এতজন প্যাসেঞ্জারকে দেখতে পাচ্ছ, এটা যদি শেষ ট্রেন হতো বর্ধমানের এবং তুমি যদি কামরায় একা থাকতে, সেই রকম অনুভূতি কার কার হয়েছে একটু অবশ্যই বলে জানিও। ও রাত্রি 11টায় আমি ডানকুনিতে কাজ করে লাস্ট ট্রেনে এসেছি, 11টায় ডানকুনিতে চেপেছি। চেপেছো? একটা সময় পৌঁছে গিয়েছি বর্ধমানে। শেষ ট্রেনটা কেমন লাগে? আর লাস্টে ওখানে তো লোক চাপে, তারপরে আস্তে আস্তে লোক কমে কমে কামরা কেউ থাকে না, তখন একটু ভয় টাইপের লাগে। মদ মাতালে ভয় লাগে। কখনো এরকম হয়েছে ডাকাত বা কোনো খারাপ লোকের সাথে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, মাতার লোকগুলো উঠে বিরক্ত করে। মাতার লোকগুলো উঠে বিরক্ত করে। আচ্ছা, চায় না, তো বলে যে মাল খাওয়ার পয়সা দাও। মাল খাওয়ার কোথায় গিয়েছিল বিরক্ত করে, তখন সামনে পালিয়ে যেতে হয়, সামনে চলে যেতে হয় সামনে। তো আমাদের যেটা জানি যে সবসময় সামনের কামরায় চলে যাওয়া উচিত যখন লাস্ট ট্রেন থাকে, কারণ সামনের কামরাটাই সবাই প্রেফার করে। তো আমরা সেটা করি যাতে একটা ঐক্যবদ্ধভাবে করতে পারি, জার্নি করতে পারি। আমাদের এক্সপিরিয়েন্স ডেইলি প্যাসেঞ্জার এরকম 30 বছর আগে আমার বাবার সাথেও হয়েছিল। কিছু বুনস বা কিছু মাতাল জাতীয় লোক ওই কল্যাণী শিয়ালদা লোকাল এরকমভাবে হ্যারাস করেছিল। টাকা পয়সা মনে হয় নিতে পারেনি, কিন্তু একটা উপদেশ থাকবে, যখন শেষ ট্রেনে জার্নি করছো, শেষ লোকালে জার্নি করবে, তখন সবসময় ফার্স্ট কামরাটায় চলে আসবে, কারণ ফার্স্ট কামরাটায় সবাই জার্নি করে। এটা হচ্ছে একটা নিয়ম, অলিখিত নিয়ম। পার করলাম বর্ধমানের গেট ব্রিজ, যেটা বলে দিচ্ছে আমরা আর 2 মিনিটের মধ্যেই ঢুকে যাব বর্ধমান রেলওয়ে স্টেশনে। এক নম্বরে ঢুকছে হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস। অবশেষে আমরা চলে এলাম বর্ধমান জাংশনে। আর বৃষ্টির মধ্যে ব্লগিং আলাদাই লাগছে, আলাদাই জার্নি হলো। যেরকম কো প্যাসেঞ্জারটা সেরকম ট্রেন, যদিও 22 মিনিটের লেটটা সব কিছুকে ভুলিয়ে দিল।
আর এই বর্ধমানকে জংশন বলি কেননা এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে কাটোয়ার দিকে। তাছাড়াও ওই দিদিটা দেখতে দেখতে আসছিল, আমাকে বোধহয় পছন্দ হয়ে গেছে। যাই হোক, তাছাড়াও বর্ধমানের সামনে আমাদের খানা জংশন থেকে আসানসোল আর বোলপুরের লাইন ভাগ হয়, আর সামনে শক্তিগড় থেকেও কর্ড আর মেইনের লাইন ভাগ হয়। আর বর্ধমানে বিখ্যাত হচ্ছে সীতাভোগ আর মিহিদানা। এবং বর্ধমানেই আমার এমবিবিএস জীবনের প্রথম কলেজ বর্ধমান মেডিকেল কলেজ। বৃষ্টির সাথেও বিকেলে সুপার লোকাল ট্রেনে জার্নি করে যে অভিজ্ঞতা আজকে হলো, সে সব দুঃখ সব ডাক্তারি জীবনের কাজের চাপ ভুলিয়ে দিল। আমি আছি আজ বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে, তোমাদের ডক্টর নীলাকাশ। আরও কোনো বৃষ্টির দিনে বা কোনো গ্রীষ্মের দিনে তোমাদের কাছে নিয়ে আসবো আবার নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। টাটা। অবশেষে একটা চায়ের দোকান দেখতে পেলাম এই বৃষ্টির দিনে, যেটা দরকার। আইআরসিটিসি স্টল নাম্বার 4। চলো চা দিয়ে ব্লগটা শেষ করা যাক। দাদা এটা 10 টাকার চা। 3 চিয়ার্স টু মাটির ভাড়ের চা।